ডেট হচ্ছে তোমার 25 তারিখ, 25/9/24। আমরা পড়বো তড়িৎ চুম্বকীয় আবেশ। কেউ মিউট মিউট হতে কেউ বাকি থাকলে মিউট হয়ে যাও, তাহলে সব ক্লিয়ার শোনা যাবে। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় আবেশ আমরা পড়বো, এবং আমাদের মডার্ন ফিজিক্সের আগে আর দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, তারপরটা আছে পরিবর্তী প্রবাহ। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এবং খুব সহজ টপিক, বুঝতে পারলে খুব ইজি। কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো বুঝতে হবে, এবং কিছু কনসেপ্ট আছে। তো ফার্স্ট যেটা আমরা পড়বো, তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি। তড়িৎ চুম্বকীয় আবেশ, আজকে আমরা জাস্ট এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন করব। এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তো এটা কি জিনিস? প্রথমত হচ্ছে, আমরা এতদিন ধরে এত যে চ্যাপ্টার গুলো পড়লাম, সেই চ্যাপ্টার গুলো লাস্ট যে টপিক গুলো আমরা ডিসকাশন গুলো বুঝলাম, সেই ডিসকাশন গুলো বা লাস্ট চ্যাপ্টার্স যেগুলো রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার্স যেগুলো আমরা পড়লাম, সেই চ্যাপ্টার গুলোতে তোমরা মনে করে দেখো, প্রতি ক্ষেত্রেই আমরা পড়েছি যে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এবং তার ফলাফল, তার ফলে কি হয় না হয়, এটসেট্রা জিনিসপত্র আমরা ডিসকাশন করেছি। তাহলে আগের যে চ্যাপ্টার গুলো করেছি, সেই চ্যাপ্টার গুলোতে আমরা কারেন্ট আগে দিয়েছি। তার মানে কারেন্ট থাকলে, আই যখন থাকে, আই থাকলে আমরা দেখেছি একটা বি তৈরি হয়। এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এখানে নিউ কি, এই যে নতুন জিনিস, কনসেপ্ট কি? এখানে কনসেপ্ট হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের বা চুম্বকের যদি কোনোভাবে পরিবর্তন হয় একটা বদ্ধ লুপের কাছাকাছি, তাহলে বলছে সেখানে একটা কারেন্ট পাওয়া যাবে। তাহলে ঠিক উল্টোটা। কিরকম, কি বলছে? যে যদি, এখানে কনসেপ্টটা কি, যদি কোনো বদ্ধ লুপের সামনে, সামনে বা পিছনে বা কোনো একটা দিক দিয়ে, সামনে কোনো চুম্বকের বা চুম্বক ক্ষেত্রের, চুম্বকের একটা গতি সৃষ্টি করা হয়, তাহলে তার ফলাফলে দেখা যায় যে ওই বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে কি? চুম্বক ক্ষেত্রের, চুম্বকের গতি সৃষ্টি করলে কি হবে? চুম্বকের চুম্বক ক্ষেত্রটা চেঞ্জ হবে। যেমন ধরে নাও, আমি যদি পিকচারের আকারে তোমাদের ড্র করি, তাহলে ধরে নাও এখানে একটা বদ্ধ লুপ আছে, এরকম একটা বদ্ধ লুপ আছে, যে লুপের এখানে একটা অ্যামমিটার আছে, একটা অ্যামমিটারের কাঁটা আছে। এবার একটা ম্যাগনেট, যদি ধরে নাও এটা নর্থ পোল, এই নর্থ পোলটা যদি কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যায় যে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে। এই ধরে নাও, এক্ষেত্রে হয়তো এরকম কারেন্ট পাওয়া যাবে, এরকম একটা কারেন্ট পাচ্ছে আই। তাহলে এর গতি আমি সৃষ্টি করলাম। তাহলে এই পোলটা যত কাছে কাছে আসবে, তত এখানে চুম্বক ক্ষেত্র বেশি হবে না কম হবে, এই বদ্ধ লুপে? তাহলে আমরা কি দেখতে পেলাম? এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি জাস্ট পর্যবেক্ষণগুলো আগে তোমাদের যেভাবে মনে রাখবে, বেশিরভাগ কিন্তু সৃষ্টি হয়েছে অবজারভেশন থেকে। থিওরি, অবজারভেশন পাওয়ার পর অনেক সময় থিওরি গুলো সৃষ্টি হয়। এরকমই একটা, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিন্তু এরকমই একটা অবজারভেশনের থেকে কিন্তু সৃষ্ট কিছু থিওরি। তার মানে এতদিন ধরে কারেন্ট তৈরি করেছি, সেই কারেন্ট দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি। এখন আমরা দেখব কারেন্ট সৃষ্টির কারণ কি।
একটা অন্যতম কারণ কারেন্ট সৃষ্টির। যেমন আগে আমরা জানতাম ভোল্টেজের ডিফারেন্স যদি থাকে তাহলে কারেন্ট হবে। নিশ্চয়ই কারেন্ট তৈরি হচ্ছে মানে কিছু একটা ভোল্টেজের তফাৎ আছে দুই প্রান্তের। এই যে ভোল্টেজ সৃষ্টি হলো, এই যে কারেন্ট সৃষ্টি হলো, এটা কিরকম হচ্ছে, কি অবজারভেশন হচ্ছে? ১ নাম্বার বলছে যদি 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 এই দণ্ডচুম্বককে ধরে নাও এইদিকে আছে সাউথ, এইদিকে নর্থ, এদিকে সাউথ। যদি এই দণ্ডচুম্বককে লুপের বদ্ধ লুপের দিকে নিয়ে যাওয়া হয়, তখন দেখতে পাচ্ছে যে লুপে প্রবাহ পাচ্ছে এবং এই যে প্রবাহটা এটা হচ্ছে বামাবর্তী। বামাবর্তী মানে কি ইংরেজিতে এটাকে কি বলা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। সব ব্যাখ্যা করব আমরা ধীরে ধীরে। আপাতত আমরা দেখি অবজারভেশন গুলো কি কি, কি কি দেখা যায়। এবার আমরা দেখছি যে ২ নাম্বার হচ্ছে যদি যদি স্থির রাখা হয়, দণ্ডচুম্বককে স্থির রাখা হয়, তখন দেখছে নো কারেন্ট, কোনো কারেন্ট নেই। তাহলে আমরা কি কি করতে পারি? একটা হচ্ছে লুপের সামনের দিকে একটা দণ্ডচুম্বক নিয়ে যেতে পারি। আমি ওটাকে স্থির রাখতে পারি। আর ৩ নাম্বার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওটাকে টেনে বাইরে বার করে দিতে পারি। তার মানে বিপরীত দিকে আমরা যদি মুভ করি, তাহলে বদ্ধ লুপ থেকে দূরের দিকে যদি সরিয়ে নিয়ে যাওয়া যায়, দূরের দিকে সরিয়ে নিয়ে গেলে সেখানেও দেখছে একটি প্রবাহ আছে। কিন্তু এক্ষেত্রে প্রবাহটা ঠিক এর উল্টো। এটা হচ্ছে দক্ষিণাবর্তী, মানে ক্লকওয়াইজ। এবার এই জিনিসটা এক্সপেরিমেন্টালি বিজ্ঞানী ফ্যারাডে প্রথমে দেখে। এটা দেখে তো তিনি চমকে গেলেন যে কি এমন হচ্ছে যে আমি একটা চুম্বক দণ্ডচুম্বককে বদ্ধ লুপের সামনে যদি আমি স্থির রাখি, কোনো কারেন্ট নাই, কারেন্ট মাপছি কোন দিকে, এই অ্যামমিটার দিয়ে মাপছি। যেই আমি লুপের সামনে নিয়ে যাচ্ছি সামনাসামনি, তখন আমি দেখতে পাচ্ছি ওখানে একটা কারেন্ট পাচ্ছি। যেদিকে দেখতে পাচ্ছি কারেন্ট, যদি আমি বিপরীত দিকে নিয়ে যাই তখন দেখতে পাচ্ছি বিপরীত দিকে কারেন্ট পাচ্ছি। যদি আমি তাড়াতাড়ি নিয়ে যাই, আরো অনেক অবজারভেশন আছে। ৪ নাম্বার অবজারভেশন, যদি দণ্ডচুম্বকের স্পিড বেশি হয়, তাহলে দেখছে বেশি বেশি প্রবাহ পাচ্ছে। তার মানে এইটা হতে পারে যে এই লুপটা আছে, এই লুপের ধরে নাও এই লুপের এইদিকেও নিয়ে যেতে পারে অক্ষ বরাবর। এটার অক্ষ ধরে নাও এরকম অক্ষ, এই অক্ষ বরাবর এইটা ধরে নাও নর্থ পোল, এটা ধরে নাও সাউথ পোল। যদি এই বরাবর নিয়ে যায় বা এই বরাবর নিয়ে যায়, স্পিড যেটা, বেগ সেটা যদি বেশি হয়, তাহলে এখানে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা এই বরাবর নিয়ে গেলে হবে এরকম। আর যদি এই বরাবর নিয়ে যাওয়া হয়, কেন হচ্ছে সেগুলো সব আমরা ব্যাখ্যা করব। এই বরাবর নিয়ে গেলে দেখছি উল্টো দিকে কারেন্ট। এই যে কারেন্ট গুলো সৃষ্টি হচ্ছে, এই কারেন্ট গুলো কিন্তু আমরা অবজারভেশনে দেখতে পাচ্ছি বা তিনি দেখেছিলেন যে কোনো একটা বদ্ধ লুপের অক্ষ বরাবর যদি আমরা কোনো দণ্ড চুম্বককে যদি মুভ করাই, তাহলে আমরা দেখতে পাই বদ্ধ লুপটা যদি পরিবাহী লুপ হয়, এটা হতে হবে বদ্ধ লুপটা কিন্তু পরিবাহী লুপ। অবশ্যই বদ্ধ লুপটা কিন্তু পরিবাহী লুপ। তড়িৎ পরিবহন না করলে বুঝতেই পারছো যে সেখানে কারেন্টের কোনো ব্যাপার নেই। তড়িৎ পরিবাহী লুপ হতে হবে। কোনো একটা তার হতে হবে, ওয়্যার হতে হবে, ইলেকট্রিক্যাল ওয়্যার যেখানে কারেন্ট যায়। তাহলে এইভাবে যদি তুমি ওর সামনে পেছনে নিয়ে যাও, তাহলে দেখতে পাবে বদ্ধ লুপে কারেন্ট পাওয়া যায়। এই সমস্ত অবজারভেশন তিনি দেখলেন। এরপর তিনি অ্যানালিসিস করতে লাগলেন।
আমরা এটাকে জাস্ট নিজেরা একটু ভাববার মতো করে গল্প করে আগে ব্যাপারটা বুঝি, তারপর আমরা অঙ্কতে যাব। এইটুকু, এই অবজারভেশনটুকু প্রত্যেকে শুনতে পেয়েছো তো? বুঝতে পারছো তো কি হয়েছে? একটা বদ্ধ পরিবাহী লুপ আছে। সেই লুপটার সামনে কোনো একটা দণ্ডচুম্বক রাখা আছে। আমি এখানে কি করেছি? সামনে নর্থ রেখেছি, পিছন দিকে সাউথ রেখেছি। এবার এই বদ্ধ লুপটাকে বদ্ধ লুপের সামনে যদি দণ্ডচুম্বককে সামনে নিয়ে চলে যাওয়া যায়, তাহলে দেখছি কারেন্ট পাবো। আবার যদি দূরেও নিয়ে চলে যাওয়া যায়, তাহলেও দেখছি কারেন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু এই ২ ক্ষেত্রে বিপরীত দিকে পাওয়া যাবে। তারপরেও আরো অবজারভেশন আছে। অ্যানালিসিসটা আমরা পরে দেখছি। যদি দণ্ডচুম্বককে স্থির রেখে, এরপরে আবার আরেকটা ইম্পোর্টেন্ট নোট আছে যে দণ্ডচুম্বককে স্থির রেখে স্থির রেখে যদি লুপকে, বদ্ধ লুপকে, বদ্ধ পরিবাহী লুপকে লুপকে দণ্ডচুম্বকের দিকে দিকে বা বিপরীত দিকে নিয়ে যাওয়া হয়, তাহলেও দেখতে পাচ্ছে তখনও বদ্ধ লুপে প্রবাহ পাচ্ছে। তড়িৎ প্রবাহ দেখতে পাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু দেখা গেল। তাহলে কি কি ঘটনা দেখা গেল? একটা লুপ আর যদি দণ্ডচুম্বক সামনাসামনি রাখা হয়, সে লুপ কাছে এগিয়ে এলো না দণ্ডচুম্বক কাছে এগিয়ে এলো, লুপ দূরে সরে গেল না দণ্ডচুম্বক দূরে সরে গেল। যাই হোক না কেন এই ৪ টে প্রতিটা ক্ষেত্রেই তড়িৎ প্রবাহ পাবো। কোথায় তড়িৎ প্রবাহ পাবো? বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ পাবো। যে বদ্ধ লুপটা একটা পরিবাহী লুপ, যেটা তড়িৎ পরিবহন করতে পারে। এই অবজারভেশনটা তিনি দেখতে পেলেন। দেখার পর তারপর তিনি ভাবতে শুরু করলেন। তার মানে আমি এখান থেকে নেট কি জিনিস পেলাম? নেট একটা জিনিস আমি এখান থেকে পেলাম। নেট একটা জিনিস আমি বুঝতে পারলাম। বক্তব্য বা আমরা যে উপলব্ধি পেলাম সেটা হচ্ছে যে বদ্ধ লুপ এবং দণ্ড চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, এই কথাটা মানছো তো? আপেক্ষিক গতি মানে কি? একটা একটার রেসপেক্টে যদি মুভ করে, যদি দুজনেই একই দিকে মুভ করে, তাহলে কি বদ্ধ লুপে আমি কারেন্ট পাবো? ধরে নাও এই বদ্ধ লুপটাও ভি বেগে যাচ্ছে, আর এখানেও ধরে নাও একটা দণ্ড চুম্বক যার নর্থ পোল সাউথ পোল, সেটাও ভি বেগে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আবিষ্ট কারেন্ট কি আমি পাবো? আই কত পাবো? বলো তো দেখি বুদ্ধি করে। দুজনেই যদি একই দিকে যায়, তাহলে এখানে আই হবে 0। তার কারণ আপেক্ষিক গতি নেই। আপেক্ষিক গতি নেই। তার মানে এখানে দেখতে পাচ্ছি বদ্ধ লুপ এবং দণ্ড চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তবেই তবেই বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এই যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হলো, এটাকে বলা হয় আবিষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহ। ইংরেজিতে এটাকে বলা হয় ইনডিউসড কারেন্ট। ইনডিউসড কারেন্ট। তাহলে এবার আমাকে বলো তো দেখি, তড়িৎ প্রবাহ কখন আবিষ্ট হবে? কখন তড়িৎ প্রবাহিত হয়? কখন তড়িৎ প্রবাহিত হয়? তড়িৎ কখন প্রবাহিত হয়? একটা বিন্দু থেকে একটা বিন্দুর মধ্যে তড়িৎ কখন প্রবাহিত হয়? যখন বিভব প্রভেদ থাকে। তাহলে এখান থেকে আবার একটা ফান্ডা, আমরা এক্সট্রা ফান্ডা কি পাচ্ছি? এক্সট্রা কি পাচ্ছি? এক্সট্রা নলেজ কি পেলাম এখান থেকে? যে যেই দেখছি তড়িৎ প্রবাহ পাচ্ছি, তড়িৎ প্রবাহ হচ্ছে,
তার মানে সেখানে লুপের দুই প্রান্তে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। এই যে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, এই বিভব প্রভেদটাকে আমরা বলতে পারি তড়িৎচালক বল। আমরা জানি বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল প্রায় একই জিনিস, দুজনেরই একক একই। ইংরেজিতে এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এবার আমাকে বলো, এবার যদি আমি মধ্যেখান থেকে এই কথাটা বলি যে এই যে আপেক্ষিক গতি, লুপ, বদ্ধ লুপ এবং এবং দণ্ডচুম্বক, এদের আপেক্ষিক গতির দরুন আপেক্ষিক গতির দরুন বদ্ধ লুপে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই কথাটা বলতে পারি না পারি না? তড়িৎচালক বল আবিষ্ট হবে তবেই তো কারেন্ট হবে, এই কথাটা বলতে পারি। এটা কি বলতে পারি? তোমরা মানছো? যদি আগের কথাগুলো মেনে রাখো তাহলে এখানে কি এই কথাটা তোমরা মানতে পারছো? যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে, তার মানে একটা তড়িৎচালক বল নিশ্চয় আছে, তবেই তো কারেন্ট তৈরি হচ্ছে। এমনি এমনি তো কারেন্ট হয় না কোনো পরিবাহীর মধ্যে দিয়ে। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তখনই হয় যখন তার পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদের সৃষ্টি হয়। এবং এই যে বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে, তার ফলে তড়িৎ সেটা কার কারণে হচ্ছে? সেটা হচ্ছে শুধুমাত্র এই বদ্ধ পরিবাহী লুপ এবং দণ্ডচুম্বক, এদের আপেক্ষিক গতির দরুন। তাহলে এই যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল। ইংরেজিতে এটাকে বলা হয় ইনডিউসড ইএমএফ। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। কি কি জিনিস সেটা বুঝতে পারলাম। যে প্রথম কথা হচ্ছে যে বদ্ধ লুপের মধ্যে দিয়ে যদি কোনো দণ্ডচুম্বক বা কোনো একটা চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা কারেন্ট পাচ্ছি। কারেন্ট পাচ্ছি মানে নিশ্চয় ওর দুই প্রান্তে বিভব প্রভেদের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা তড়িৎচালক বলও বলতে পারি। তাহলে এক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে তাকে আমরা বলবো আবিষ্ট তড়িৎ তড়িৎ প্রবাহ। আর যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে তাকে আমরা বলবো ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল। আর এই যে পুরো ঘটনা, এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এই চ্যাপ্টারটাই আমরা কি পড়তে চলেছি, এটা কি তোমরা বুঝতে পারছো? ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে এখান থেকে আমাদের কিন্তু আইডিয়া করতে হবে যে এই চ্যাপ্টারে আমরা কি পড়তে চলেছি। এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো পড়তে চলেছি, সেখানে আমরা বেশিরভাগ জায়গায় আমরা একটা তড়িৎ প্রবাহ, হয় আমরা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করব, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করব, বা ম্যাগনেটটাকে কাছে কাছে নিয়ে আসব, তা বেগ নিয়ে সামনে আসবে না হলে দূরে যাবে। তার ক্ষেত্রে কত তড়িৎচালক বল, কত কারেন্ট তৈরি হলো সেটা আমরা ক্যালকুলেট করব। অথবা অথবা আমরা একটা লুপকে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে লুপটা আছে, সেই লুপটাকে আমরা এদিক ওদিক এদিক ওদিক তার আপেক্ষিক গতি করব, করে আমরা দেখার চেষ্টা করব যে সেখানে কতটা তড়িৎচালক বল বা কতটা কারেন্ট তৈরি হয়েছে। এটা নিয়েই পুরো চ্যাপ্টারটা। বোঝা গেল এটা? তাহলে এখানে আমাদের এবার এই যে কনসেপ্টটা আমরা পেলাম, এটাকে আমরা ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা করতে গেলে আমরা কয়েকটি কয়েকটি বিষয় সম্বন্ধে আগে আলোচনা করব।
আগে আমরা আলোচনা করব। যে কি, কি জিনিস কিছু, কিছু জিনিস আছে যেগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেইলস এ বোঝার চেষ্টা করব। তারা কি, কি? ১ নাম্বার হচ্ছে যে চৌম্বক আবেশ ভেক্টর। অবশ্যই আমি আগে বলেছি তোমাদেরকে চৌম্বক আবেশ ভেক্টর এই বি এই জিনিসটার আরেকটা ডেফিনিশন দেব যেটা অলরেডি তোমাদেরকে আমি হয়তো দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে চৌম্বক প্রবাহ বলতে কি বোঝায়? ফাই। এটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর যেটা আমরা এতদিন ধরে যে বিটা ইউজ করেছি সেই বিটাই ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। আর চৌম্বক প্রবাহ এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই দুটো জিনিস সম্বন্ধে আমরা একটু আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে যদি কোনো লুপ এবং একটা দণ্ডচুম্বক যদি পাশাপাশি কাছাকাছি চলে আসে, আপেক্ষিক বেগটা এমন যে ওরা কাছাকাছি আসছে, তাহলে ওই লুপের মধ্যে বা লুপের কাছাকাছি কোন জিনিসটা বাড়ে বা কমে, কোন জিনিসটা পরিবর্তন হয়। যখন তাড়াতাড়ি আসে তাহলে কোন জিনিসটা বেশি বেশি পরিবর্তন হয়, যার জন্য বেশি বেশি কারেন্ট পাচ্ছি, যার জন্য বেশি বেশি ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি বা তড়িৎচালক বল পাচ্ছি। যখন দূরে সরিয়ে নেওয়া যায় তাহলে কেন সেক্ষেত্রে আমরা বেশি স্পিডে যদি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে একটা বিশাল কারেন্ট কেন পাই সেখানে। এই জিনিস জানার জন্য এই দুটো জিনিস সম্বন্ধে আমাদের আইডিয়া পেতে হবে। এই যে দুটো কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট আমরা চৌম্বক বলরেখা দিয়ে পড়ব। চৌম্বক বলরেখার চৌম্বক বলরেখা সাপেক্ষে এই দুটো জিনিস আমরা পড়ব। যদিও এটার ডেফিনেশন আমরা আগে একবার পড়েছি। তো দেখি আমরা ১ম এ আমরা বলি চৌম্বক বলরেখা। এটা সম্বন্ধে আমরা জিনিসপত্র জানি। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এটা হচ্ছে প্রথমত হচ্ছে কাল্পনিক, এগুলো আমরা পড়েছি। কাল্পনিক নর্থ টু সাউথ হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, পারপেন্ডিকুলারলি পোলে ঢোকে বা নর্থ পোলে ঢোকে এবং সাউথ পোল থেকে পারপেন্ডিকুলারলি বের হয়, সেগুলো আমরা জানি। তো এবার এই চৌম্বক বলরেখা দিয়ে আমরা ডিফাইন করব ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বা চৌম্বক আবেশ ভেক্টর। এটাকে চৌম্বক আবেশ অনেক সময় বলা হয়। চৌম্বক আবেশ ভেক্টরটাকে আমরা ডিফাইন করব ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। এটা ডেফিনেশন কি? বলছে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে একক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলো বলরেখা পাস করে, তাহলে এটার ডেফিনেশন কি? চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলে লম্বভাবে যত সংখ্যক বলরেখা পাস করে, অতিক্রম করে। আর খুব সিম্পল। আর চৌম্বক প্রবাহ কি? যেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি। মনে আছে তোমাদের তড়িৎ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা বলি, তড়িৎ ফ্লাক্স মনে আছে তো? কিসের সূত্র ছিল তড়িৎ ফ্লাক্স দিয়ে? তড়িৎ ক্ষেত্রের গাউসের উপপাদ্য ছিল, গাউসের সূত্র ছিল। ঠিক একইভাবে একই ধরনের ওখানে যেমন তড়িৎ ক্ষেত্রকে আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল নিলে তার সাথে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে তাকেই আমরা সেই বিন্দু তড়িৎ ক্ষেত্র বলেছিলাম, প্রাবল্য বলেছিলাম। এখানে চৌম্বক ক্ষেত্রের চৌম্বক আবেশ ভেক্টরটাও তাই। চৌম্বক ক্ষেত্রের কোনো একটা বিন্দুর চারিদিকে যদি একক ক্ষেত্রফল নিই তাহলে সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে
লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় চৌম্বক আবেশ ভেক্টর। চৌম্বক প্রবাহ কি যেমন তড়িৎ প্রবাহ ছিল, তড়িৎ প্রবাহ নয় তড়িৎ ফ্লাক্স ছিল, এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্সও অনেক সময় বলা হয়, চৌম্বক ফ্লাক্সও বলা হয়। তো চৌম্বক ফ্লাক্স কি জিনিস সেটা আমরা বুঝবো। যে বলছে যে চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে থাকা থাকা কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা, মোট বলরেখা সংখ্যা, তাহলে এখানে হচ্ছে একক ক্ষেত্রফলে আর এখানে হচ্ছে কোনো ক্ষেত্রফলে, তার মানে এটা আর একক ক্ষেত্রফল নেই। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হতে পারে বলে তোমাদের মনে হয়? তাহলে চৌম্বক ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলে লম্ব হবে, এখানেও লম্ব হবে হবে সরি, লম্ব হবে ক্ষেত্রফলের মধ্য দিয়ে, লম্ব হবে দুটো দিয়েই হবে, লম্ব হবে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা হচ্ছে চৌম্বক প্রবাহ। এটাকে আমরা ফাই আকারে চিহ্নিত করব, যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম এটা বি। তাহলে ধরে নাও তাহলে বি মানে কি, যদি এরকম একটা এরিয়া হয়, ধরে নাও এরকম একটা এরিয়া যদি হয়, তাতে চৌম্বক বলরেখা ধরো এরকম করে যাচ্ছে, তাহলে বি মানে কি, এর এরিয়া যদি এ হয়, এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। এ যদি এরিয়া হয়, বি যদি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয়, তাহলে এখানে চৌম্বক ফ্লাক্স কত হতে হবে? একদম তাই, চৌম্বক ফ্লাক্স কত হবে? বি মানে কি, এ এক ক্ষেত্রফলে বলরেখা, এক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা সংখ্যা, বলরেখা সংখ্যা। এবার যদি আমি এখান থেকে জিজ্ঞেস করি, তাহলে বলো দেখি এ ক্ষেত্রফলে কত বলরেখা যাবে? এ ক্ষেত্রফলে লম্বভাবে কটা বলরেখা যাবে? তাহলে এখানে হয় চুম্বক ফ্লাক্স সমান ফাই সমান হয়, এক্ষেত্রে যেহেতু এরিয়াও একদিকে বিও একদিকে, এক্ষেত্রে অ্যাকচুয়ালি ফর্মুলা হয় বি ডট এ, কারণ এটা একটা সংখ্যা, সংখ্যা মানে এটা হচ্ছে স্কেলার রাশি, এটা স্কেলার রাশি। কিন্তু আমরা জানি বি হচ্ছে ভেক্টর রাশি, আবার আবার ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশিকে যখন গুণ করে আমি স্কেলার রাশিতে পরিণত করব, তখন সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে এখানে একটাই অপশন, সেটা হচ্ছে ফাই ইকুয়াল টু বি ডট এ। এটা মনে রাখার জন্য বললাম যে ফাই যেহেতু স্কেলার রাশি, তাই বি ডট এই হবে। তাহলে এবার এবার এ মানে হচ্ছে এখানে এরিয়া ক্ষেত্রফল ভেক্টর। এবার এটা এলো কি করে যদি আমরা দেখি, তাহলে যদি একটা কাত করা কোনো ক্ষেত্রফল থাকে তাহলে আমরা দেখি কিরকম হয়। ধরে নাও এরকম একটা ক্ষেত্রফল, আর ধরে নে এখানে তড়িৎ চৌম্বক প্রবাহ আছে, এইভাবে চৌম্বক ক্ষেত্রটা এইভাবে আছে, তাহলে তো এই ক্ষেত্রফলের সাথে লম্বভাবে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রফলটা যদি এ হয়, এইদিকে ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে তার ডাইরেকশন এইদিকে, তাহলে এর লম্ব হবে মানে কি, এইটুকু ক্ষেত্রফল পড়ে থাকবে, এর প্রজেকশন লম্ব হবে মানে এই ক্ষেত্রফলটা হচ্ছে লম্ব হবে। যতই বলরেখা তোমার এইভাবে পাস করুক, লম্বভাবে যেগুলো পাস করছে সেগুলো তো এই ক্ষেত্রফলের উপর দিয়ে পাস করছে। তাহলে এইটা যদি এ ক্ষেত্রফল হয়, এ ক্ষেত্রফল হয়, তাহলে এর লম্ব ক্ষেত্রফল যেটা, এইটুকু যেটা, সেই ক্ষেত্রফলটা হবে এ কস থিটা। যদি যদি এই যে এরিয়া ভেক্টর, তার ডাইরেকশন এইদিকে ধরে নে, বি ভেক্টরের ডাইরেকশন এদিকে, এখানে ধরে নাও এইদিকে দিচ্ছি না, এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা ধরো উল্টে দিলাম, এইদিকে ধরে নাও এরিয়া ভেক্টরের ডাইরেকশন নিচের দিকে এইদিকে, আর বি ভেক্টরের ডাইরেকশন ধরে নাও এইদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়,
তাহলে এখানে যে প্রজেক্টেড এরিয়াটা হবে, এই যে এরিয়াটা হবে যার সাথে বিটা পারপেন্ডিকুলার, সেই এরিয়ার পরিমাণটা হবে a cos থিটা। কারণ cos থিটা মানে 1 এর চেয়ে কম। এই অ্যাঙ্গেলটাও যদি এটা হয় তাহলে এখানের সাথে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তখন হবে তোমার a cos থিটা। তাহলে লম্ব হবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে b একক ক্ষেত্রফলে, আর লম্ব ক্ষেত্রফল হচ্ছে a cos থিটা। এটা হচ্ছে লম্ব ক্ষেত্রফল, b এর সাথে লম্ব ক্ষেত্রফল। আর তাহলে মোট ফ্লাক্স কত হবে? মোট ফ্লাক্স সমান হবে যে b ইন্টু লম্ব ক্ষেত্রফল। কেন লম্ব ক্ষেত্রফল হলো? তার কারণ b হচ্ছে একক লম্ব ক্ষেত্রফলে, বিটা কি? একক লম্ব ক্ষেত্রফলে মোট বলরেখা সংখ্যা, প্রবাহিত মোট বলরেখা সংখ্যা, তার সাথে তো লম্ব ক্ষেত্রফলই গুণ যায়। তাহলে এখানে ফাই সমান, এটা তো ফাই, ফাই সমান আমরা পাচ্ছি বি এ কস থিটা। তার মানে কি? বি এ কস থিটাটাকে আমরা কি লিখতে পারি? ফাই সমান বি ডট এ, এরকম বলতে পারি আমরা। এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন পড়ে, যেমন ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে আমাদের পড়তো, এবং খুব ইম্পর্টেন্ট এই যে থিটাটা, এখানে আমরা যে চুম্বক ফ্লাক্স লিখলাম, চুম্বক ফ্লাক্স যে ফর্মুলাটা আমরা লিখলাম, ফাই সমান বি ডট এ, তার মানে হচ্ছে বি এ কস থিটা। এখানে থিটাটা কি গো? থিটাটা কি? এইখানে থিটা কি বারবার কেন জিজ্ঞেস করি? কারণ এখানে একটা গন্ডগোল হয়। থিটাটা কি এখানে? বি, তাহলে বি ভেক্টর এবং এ ভেক্টর এর মধ্যে কোণ। এবার যদি তোমাকে বলা হয়, ধরে নাও এইটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি, তাহলে এখানে থিটা কত? কত এখানে? কেস 1 যদি বলি, এখানে থিটার মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এ ভেক্টর যেটা, সেটা তার তলের সাথে লম্ব হয়। এটা আমরা হাজার হাজার বার বলেছি, এবং এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে, যাতে করে তোমরা এটাকে 0 ডিগ্রি বসাও আর ভুল অ্যান্সারে প্রতিপন্ন হও। তাহলে এখানে ফ্লাক্স কত হবে? এখানে ফাই সমান, তাহলে এখানে ফাই সমান 0। কারণ কি? কারণ এই বরাবর তো ভেদ করতে পারছে না, cos 90। তাহলে বি এ cos 90 ডিগ্রি, cos 90 is 0, তাহলে আবিষ্ট ফ্লাক্স হচ্ছে 0। কিন্তু কেস 2 যদি আমরা আলোচনা করি, ধরে নাও এরকম একটা এরিয়া, আর এই বরাবর যদি বি যায়, তাহলে এখানে ফাই কত, বা এখানে থিটা কত, অ্যাঙ্গেল কত? থিটা সমান, দেখো এই দিক দিয়ে যদি এরিয়া হয়, এরকম করে যদি এরিয়া হয়, তাহলে এটা এরিয়া ভেক্টর, এটা বি ভেক্টর, এটা প্যারালাল, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ফাই সমান কি হবে? বি এ কস 0 ডিগ্রি। কস 0 মানে কত? 1। তাহলে ফাই সমান হচ্ছে বি ইন্টু এ। তার মানে দেখে মনে হচ্ছে এইটা লম্ব, এইটা মনে হচ্ছে দেখে লম্ব, কিন্তু এটা লম্ব নয়, এটা এরিয়া ভেক্টরের সমান্তরাল। তাহলে এখানে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, এটাকে বলা হয় তলের সাথে লম্ব। মানে কি? মানে হচ্ছে, মানে হলো, মানে হলো ক্ষেত্রফল ভেক্টরের সমান্তরাল, ক্ষেত্রফল ভেক্টরের সমান্তরাল। কথার প্যাচে কিন্তু কোনোভাবে ভুল করো না। আর ক্ষেত্রফল ভেক্টরের সমান্তরাল হলেই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আর কেস 1টা কি ছিল? এখানে কি ছিল? তলের সাথে লম্ব, তলের সাথে, তলের সাথে সমান্তরাল, তলের সাথে সমান্তরাল। তলের সাথে যদি সমান্তরাল হয়, ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে তলের সাথে লম্ব, তাহলে এখানে হবে ক্ষেত্রফল ভেক্টর এ ভেক্টরের সাথে লম্ব, এ ভেক্টর এর সাথে লম্ব।
তার জন্যই হয়েছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার জন্যই হয়েছে ফাই ইকুয়াল টু 0। ওকে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল করো না। তোমাদের শর্ট কোশ্চেন এই ধরনের পড়তে পারে, শর্ট কোশ্চেন এরকম পড়তে পারে। সেটা হচ্ছে একটি ধরে নাও এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে দিতে পারে, বি সমান বললো হয়তো যে 2i প্লাস 3j এত ওয়েবার পার মিটার স্কোয়ার। একটি ক্ষেত্রফল আছে, একটা ক্ষেত্রফল ভেক্টর আছে, যে ক্ষেত্রফলটি ওয়াই জেড তলে আছে অবস্থিত, যার মান হচ্ছে ধরে নাও 20 মিটার স্কোয়ার। প্রশ্ন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি, ওই তলে ওই তলে তলের সাথে সাথে কত চৌম্বক প্রবাহ রয়েছে? চৌম্বক প্রবাহ রয়েছে, এই প্রশ্ন ধরো তোমাদের করলো, তাহলে কি করবে? অ্যান্সার কি দেবে? তাহলে দেখো ওয়াই জেড তলে যদি থাকে, তাহলে দেখো এটা যদি আমরা ড্র করি, ধরে নাও এটা এক্স, এটা ধরে নাও ওয়াই, এটা ধরে নাও জেড। তাহলে ওয়াই জেড তল মানে এইটা, এইটা। তার দিক কোন দিকে গো? ওয়াই জেড এর দিক কোন দিকে? এইদিকে নয়? তাহলে এটা আই ক্যাপ নয়? কি গো? তার মানে ওয়াই জেড তলে যদি অবস্থিত হয়, তার মানে এর দিক ওয়াই জেড তলে ক্ষেত্রফল অবস্থিত, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের এখান থেকে আমাদেরকে বুঝতে হবে ক্ষেত্রফল ভেক্টরের দিক, ক্ষেত্রফল ভেক্টরের দিক এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তার মানে কি? তার মানে আই ক্যাপ মান কত? দিক তো পেয়ে গেলাম, মান কত? কত দেওয়া আছে মান? 20 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল ভেক্টরটা কি হবে? দিক পেলাম, মান পেলাম, তাহলে ক্ষেত্রফল ভেক্টরটা কি হবে বলো? 20i। তাহলে ক্ষেত্রফল ভেক্টর ভেক্টর এ ভেক্টর সমান হচ্ছে 20 মান, দিক হচ্ছে আই ক্যাপ এত মিটার স্কোয়ার একক। আর বি তো দেওয়া আছে, বি তো দেওয়া আছে, তাহলে ফ্লাক্স কত হবে? তাহলে অতএব নির্ণেয় ফ্লাক্স, নির্ণেয় ফ্লাক্স সমান হবে ফাই সমান বি ডট এ, বি সমান কি? 2i প্লাস 3j ইন ডট, এটা সমান হচ্ছে 20i এত ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, কেটে গেল, তাহলে এত ওয়েবার হলো। এবার আমরা জানি জে ডট আই মানে 0 হয়, শুধু এটার সাথে এটা গুণ হবে, তাহলে 20 দুগুণ 40 ওয়েবার। তাহলে এটা মনে রাখবে যে এই ধরনের ক্যালকুলেশন কিন্তু পরীক্ষায় পড়তে পারে। সব সময় মনে রাখবে যখনই যখনই ফ্লাক্সের কথা আসবে, ফ্লাক্সের কথা আসবে, সেটা ইলেকট্রিক ফ্লাক্স হোক, ফাই ই হোক, বা ফাই বি হোক, সেটা ফাই ই। এখন ফাই ই কেন আলাদা করে লিখলাম? কারণ এখন ফাই বি আমরা পড়ে ফেলেছি। এটা হচ্ছে ই ডট এস সারফেস, এ লিখলাম না এস লিখলাম, একই ব্যাপার। ফাই বি মানে কি ম্যাগনেটিকের ক্ষেত্রে? বি ডট এ সারফেস। এইখানে কিন্তু ডেঞ্জারাস একমাত্র এইটা, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তল যেখানে ক্ষেত্রফল ভেক্টর তার লম্ব দিকে অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ভেরি সিনসিয়ার থাকতে হবে। এস এর দিক, তাহলে কোথায় ইম্পর্টেন্স আছে? এস এর দিকটা, এটা কিন্তু খেয়াল করতে হবে প্রপারলি। ওকে, নেক্সট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, এখানে তাহলে এই ইউনিট গুলো আগে পড়ে নিই। ইউনিট ইউনিট হচ্ছে যে এই যে ফ্লাক্সের একক, বি এর একক তো আমরা জানি, বি এর একক তো জানি, এসআই পদ্ধতিতে বি এর একক হচ্ছে টেসলা, টেসলা।
বা টেসলাও যা, ওয়েবার পার মিটার স্কোয়ারও তাই। ডাব্লিউ বি মানে হচ্ছে ওয়েবার। আর সিজিএস এ বি এর একক কি হয়? সিজিএস হচ্ছে গাউস। এটাকে অনেকে বলে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। এমএক্স মানে হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যদি বি এর কেস হয়, চুম্বক আবেশ ভেক্টর বি এর কেস হয়, তাহলে ফাই এর কেস হবে কি? চুম্বক প্রবাহর ক্ষেত্রে কি হবে? শুধু এরিয়াটা গুণ হবে। চুম্বক প্রবাহ মানে বি ডট এ, মানে এরিয়াটা গুণ হয়। তাহলে ফ্লাক্সের একক এসআই পদ্ধতিতে কি হবে? কি হতে পারে এসআই পদ্ধতিতে? শুধু ওয়েবার। শুধু ওয়েবার। আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার ম্যাক্সওয়েল হবে। হবে তো? তাহলে এবার আমরা তো কি জানি? আমরা আগে কি জানতাম? আগে আমরা জানতাম যে আগে আমরা জানতাম যে তোমার 1 টেসলা সমান, আমাদের প্রিভিয়াস নলেজ ছিল 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার, এটা একই জিনিস। এটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। এই গসটাকে জি বলা হয় বড় হাতের, গাউস। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সওয়েল আর ওয়েবার আর ম্যাক্সওয়েলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি, বা উল্টোটা, এইটা যদি জানা থাকে ওইটা স্থাপন করতে পারি। তো আমরা দেখি যে 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল, সেটা জানার চেষ্টা করি। তাহলে দেখো, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার সমান হচ্ছে এই 1 ওয়েবার পার মিটার স্কোয়ার মানে 1 ওয়েবার মানে 1 টেসলা, এটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 1 ওয়েবার পার মিটার স্কোয়ার সমান আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 4 ইন্টু মিটার স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ম্যাক্সওয়েল। এত ম্যাক্সওয়েল। এবার দেখো, এইটা সমান, তাহলে 1 ওয়েবার এদিকে বাম পক্ষে পেলাম, ডান পক্ষে এটা কত পাবো গো? মিটার স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 4 এটাকে লিখতে পারি মিটার বাই সেন্টিমিটারের হোল স্কোয়ার, 1 মিটার বাই 1 সেন্টিমিটারের হোল স্কোয়ার। এত ম্যাক্সওয়েল। এবার বলতো দেখি, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার নয়? তাহলে উপরে 100 হবে, তাহলে 100 স্কোয়ার হবে। তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 100 স্কোয়ার, এত ম্যাক্সওয়েল। তাহলে 10 টু দি পাওয়ার 4, এটা 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। তাহলে 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। এই যে রিলেশনটা, এই রিলেশনের মধ্যে প্রশ্ন পড়ে কখনো কখনো, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন পড়ে। এটা ইম্পর্টেন্ট, এই প্রশ্ন পড়ে। ওকে, বোঝা গেল? হ্যালো, হ্যালো, হ্যালো। এবার দেখো, এবার বিজ্ঞানী ফ্যারাডে কি দেখলেন? আবার আমরা ফিরে আসি, দুটো রাশি পড়লাম। এবার আমরা ফ্যারাডের সূত্র পড়বো। তার আগে ফ্যারাডে কি দেখলেন? ফ্যারাডের অবজারভেশন কি ছিল? অবজারভেশন ছিল যে আপেক্ষিক গতি হলে বদ্ধ লুপ, বদ্ধ পরিবাহী লুপ, বারবার পরিবাহী কথাটা লিখছি কারণ সুতো ফুতো দিলে হবে না, কাঠ ফাট দিলে হবে না, ফুলের মালা তাতে করলে হবে না। তোমাকে কিন্তু কারেন্ট চাই, তার চাই, যারা পরিবাহী, কন্ডাক্টিং। তাহলে বদ্ধ পরিবাহী লুপ এবং এবং দণ্ড চুম্বক, এদের এদের আপেক্ষিক গতি থাকলে, অক্ষ বরাবর, উনি দেখেছেন অক্ষ বরাবর যদি তিনি আপেক্ষিক গতি দেখতে পান, থাকলে তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হয়। তড়িৎ চালক বল হচ্ছে কারণ তড়িৎ প্রবাহের, তাহলে তড়িৎ চালক বল সৃষ্টি হয়। এটা তিনি দেখেছেন। তাহলে দেখো, এটা যদি লুপ হয়, ম্যাগনেটটা ধরে নাও এখানে আছে,
নর্থ পোল সাপোজ, তাহলে ম্যাগনেটের মধ্যে ফ্লাক্স কিরকম করে এরকম করে বেরোবে? বেরোবে না বেরোবে না? দেখো, হ্যালো 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 হ্যালো, কি গো, হ্যালো হ্যালো। এবার ধরে নাও ম্যাগনেটটা এগিয়ে এলো, তাহলে এটা ধরে নাও প্রিভিয়াস 1 নাম্বার কেস। এবার ধরে নাও ম্যাগনেটটা এগিয়ে এলো, মানে ম্যাগনেটটা এখানে এলো। তাহলে দেখো তো, এইটা ধরে নাও 2 নাম্বার কন্ডিশন, ম্যাগনেটটা এই বরাবর মোশন করছে। তাহলে এই যে বদ্ধ লুপ, এই যে রেড যেটাকে আমরা বলছি বদ্ধ লুপ, বদ্ধ লুপ, এটা বদ্ধ লুপ, এই বদ্ধ লুপে কিসের পরিবর্তন হচ্ছে? কি পরিবর্তন হচ্ছে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না? প্রথমে ছিল একখানা কোনো ক্রমে বা দুখানা, পরে দেখছি 5-6খানা, যত কাছে আসবে তত বেশি বেশি হবে। তো একটা চুম্বক ক্ষেত্রে বা বদ্ধ লুপটা যদি সামনের দিকে এগিয়ে আসে, তাহলেও তাই হবে। কি বোঝা গেল না বোঝা গেল না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মোশনে ফাই বাড়ছে, বদ্ধ লুপে ফাই কিন্তু বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি সময়ের সাপেক্ষে। যদি বিপরীত দিকে হয়, যদি বিপরীত দিকে হয়, কমবে। ধরে নাও এরকম ছিল, এখানে ছিল নর্থ পোল, তাহলে নর্থ পোলের জন্য ধরে নাও এরকম, 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 কথার কথা এরকম ছিল, এরকম ছিল। এখন 1 নাম্বার পজিশনে, এরপর নর্থ পোল চলে গেল দূরে, তো নর্থ পোল তো যেমন ফ্লাক্স দেয় তেমনই দেবে, তাহলে এরকম হবে, এইগুলো সব বাইরে বেরিয়ে যাবে, এরকম, 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 এরকম। তাহলে এখানে আমরা 2 নাম্বার কন্ডিশন যদি হয়, এইটার গতি অ্যাকচুয়ালি এই বরাবর, তাহলে বাইরের দিকে, তাহলে এখানে ফাই কমছে সময়ের সাথে সাথে। উনি তখন বললেন, ও আচ্ছা, কারণ হচ্ছে এটা, যে চৌম্বক প্রবাহ, যে চৌম্বক প্রবাহটা সংশ্লিষ্ট হয়ে রয়েছে বদ্ধ লুপের সাথে, তার পরিবর্তন যদি হয়, তাহলেই সেখানে একটা কারেন্ট তৈরি হবে বা তড়িৎচালক বল সৃষ্টি হবে। সেখান থেকে এলো ফ্যারাডের প্রথম সূত্র, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের ফার্স্ট ল। ফার্স্ট ল হচ্ছে পাতি অবজারভেশন। কি বললেন? যে কোনো বদ্ধ লুপে, কোনো বদ্ধ পরিবাহী লুপে, বদ্ধ পরিবাহী লুপে চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ, বদ্ধ লুপে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ সময়ের সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হলে, পরিবর্তিত হলে ওই বদ্ধ লুপে, ওই বদ্ধ লুপে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই কথাটা তিনি বললেন। তার মানে তড়িৎচুম্বকীয় আবেশের গুণগত সংজ্ঞা দিলেন। এটা কি বলবো? তড়িৎচুম্বকীয় আবেশের গুণ বললেন। কেমন কি করলে কি হয় সেটা বললেন। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশের, আবেশের ফ্যাক্ট বললেন। ফ্যাক্ট বা গুণগত সংজ্ঞা। এরপর তিনি দেখতে পাচ্ছেন, এটা তিনি দেখতে পেলেন। এরপর তিনি আবার দেখছেন যে যদি আমি খুব কুইক নিয়ে যাই, বদ্ধ লুপের কাছাকাছি যদি নর্থ পোলটাকে ভেরি কুইক নিয়ে যায়, তাহলে তিনি দেখছেন হঠাৎ করে কারেন্ট বেড়ে যাচ্ছে। অথবা আমি যদি খুব কুইক বদ্ধ লুপের থেকে নর্থ পোলটাকে জোরে সরিয়ে নিই তাড়াতাড়ি, তাহলেও দেখছে কারেন্টটা খুব বেশি স্পাইক পাচ্ছে। বা অন্যটা,
লুপ দণ্ড চুম্বকটা একই রেখে যদি বদ্ধ লুপটাকে আমি কাছে নিয়ে চলে আসি ঝড়াম করে, তাহলে দেখছি হিউজ কারেন্ট পাচ্ছে। বা দণ্ড চুম্বকটাকে একই রেখে বদ্ধ লুপটাকে যদি বাঁদিকে স্যাট করে সরিয়ে নেওয়া হয়, তাহলেও তিনি দেখছেন হিউজ কারেন্ট পাচ্ছে। আর কি দেখছেন? যদি ধীরে, 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 ধীরে নিয়ে যাওয়া যায়, তাহলে কম, 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 কম কারেন্ট পায়। তাহলে এবার বলো তো দেখি, স্পিড যদি বাড়ে, তাহলে সময়ের সাথে, সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার বাড়বে না কমবে? বাড়বে। কারণ কি? যদি তুমি এই যে ১ আর ২ নাম্বার কন্ডিশনের মধ্যে যদি টাইম তুমি ১ ঘন্টা নাও, তাহলে ধীরে, 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 ধীরে বাইরের দিকে যাবে। আর যদি তুমি টাইম খুব কম নাও, তাহলে ঝড়াম করে তাড়াতাড়ি যাবে। তো উনি দেখলেন যেখানে ধীরে, 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 ধীরে বাইরের দিকে বার করছে বা সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল বা কারেন্ট এটা কম হচ্ছে। আর যখন খুব কুইক হচ্ছে, তখন কিন্তু ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফটা কিন্তু অনেক বেশি হচ্ছে। তাই তিনি সেকেন্ড লটা দিলেন। তাহলে এখান থেকে ফ্যাক্ট কি পেলাম? মজার ফ্যাক্ট কি পাওয়া গেল? ফ্যাক্ট হচ্ছে আপেক্ষিক গতি, যে আপেক্ষিক গতিটা হচ্ছে কারণ, সেই আপেক্ষিক গতি যদি বাড়ে, তবে তবে ইনডিউসড কারেন্ট বা ইএমএফ, ইনডিউসড কারেন্ট, এটা কারেন্টটা তো মাপছে, কারেন্ট বাড়লে ইএমএফ বাড়বে, দ্যাট ইজ ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এটা বাড়ে। অ্যান্ড ভাইসি ভার্সা। ভাইসি ভার্সা মানে কি? উল্টোটা হলে উল্টোটা হবে। মানে আপেক্ষিক গতি যদি কমে, তবে ইনডিউসড কারেন্ট কমবে। এই ফ্যাক্টটা তিনি দেখতে পেলেন। সেখান থেকে তিনি কি ব্যাখ্যা করলেন? কি ব্যাখ্যাটা তিনি কি করলেন? ব্যাখ্যা করলেন যে যখন যখন আপেক্ষিক গতিবেগ, সে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ যখন বেশি, বেশি যখন, তখন অ্যাকচুয়ালি চৌম্বক প্রবাহের বদ্ধ লুপে সংশ্লিষ্ট, বদ্ধ লুপে সংশ্লিষ্ট মানে বদ্ধ লুপে লেগে থাকা, বদ্ধ লুপের মধ্যে দিয়ে যাওয়া সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের মান, চৌম্বক প্রবাহের মানে কি? ফাইয়ের, ফাইয়ের মান সময়ের সাথে সাথে কি হবে? সময়ের সাথে সাথে যখন আপেক্ষিক গতিবেগ বেশি, তখন সময়ের সাথে সাথে বাড়বে তো বটেই। গতিবেগ বেশি যখন হবে, সময়ের সাথে সাথে খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে, দ্রুততার সাথে পরিবর্তন হবে। বাড়বে না কমবে তো আমি জানি না। যদি কাছাকাছি আসে দুজনে, তাহলে বাড়বে। যদি দূরে সরে যায়, তাহলে কমবে। কিন্তু একটা জিনিস সিওর, যে এই যে ফাই এর মান, সেটা সময়ের সাথে সাথে দ্রুততার সাথে, সময়ের সাথে সাথে দ্রুততার সাথে পরিবর্তন হবে। পরিবর্তনটা বুঝতে পারছো? পরিবর্তন হবে। এখন এই পরিবর্তন মানে কি? এই পরিবর্তন যে কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই পরিবর্তন মানে কি? সেটা মানে বাড়তে পারে, বাড়বে বলতে পারি, বা বলতে পারি কমবে বলতে পারি। তার মানে এখানে আপেক্ষিক গতিবেগ ক্লোজ আনবে যদি এমন গতি হয় যে কাছাকাছি আসার বেগ বাড়ে, কাছাকাছি আসছে, আর এটা হচ্ছে দূরে সরে যাচ্ছে। দুটো কেস কিন্তু আলাদা। তাহলে তাহলে কি পরিবর্তনের হার? পরিবর্তনের হারটা কার? কার পরিবর্তনের হার? ফাইয়ের। তাহলে চুম্বক প্রবাহের। তাহলে ফাইয়ের পরিবর্তনের হার কার সাপেক্ষে গো? কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলি? ভেরি গুড। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, গাণিতিক রূপ এটার কি? গাণিতিক রূপ হচ্ছে ডিফাইডিটি। যে কোনো কিছুর পরিবর্তনের হার ডেরিভেটিভ দিয়ে আমরা বলতে পারি। তখন ফ্যারাডে সেকেন্ড ল দিলেন। তাহলে এবার এলো ফ্যারাডের সেকেন্ড ল।
সেকেন্ড ল অফ ইন্ডাকশন। তড়িৎচুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র। উনি কি বললেন? উনি বললেন যে যদি যদি বদ্ধ সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের সময়ের সাথে পরিবর্তনের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। কি সমানুপাতিক গো? এই হারের সাথে কি সমানুপাতিক হবে? বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বল বদ্ধ লুপে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের সময়ের সাথে পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে কি? তাহলে যদি আবিষ্ট তড়িৎচালক বল যদি আমি মনে করি, আবিষ্ট তড়িৎচালক বল এটাকে যদি আমরা ই ধরি, আর টি সময়ে ফ্লাক্স প্রবাহ যদি আমি ধরি, চৌম্বক প্রবাহ যদি ফাই ধরি, তাহলে এখানকার গাণিতিক রূপটা কি দাঁড়াবে? এর গাণিতিক রূপ কি দাঁড়াবে এই সূত্রের? ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। এবার যদি এই যে বদ্ধ লুপ, সেখানে যদি এন খানা পাক থাকে, যদি লুপে এন পাক থাকে, তাহলে এই ফাই এর সাথে একটা পাকে যদি ফাই হয়, মোট যদি সব পাকে ফাই হয় তাহলে তো এইটাই হবে। যদি একটা পাকে ফাই হয়, তাহলে এন খানা পাকের জন্য কখনো কখনো এরকম করে অনেকে বলে এন ডি ফাই ডিটি, এন গুণ হবে। তাহলে এর সাথে একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, যে ধ্রুবকের মান হচ্ছে 1। এমন ভাবেই আমরা ইউনিট গুলো চুজ করবো। তাই এটা পেলাম সেকেন্ড ল। ফ্যারাডের থার্ড ল বলে কিছু হয় না। তৃতীয় একটা ল আছে, থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইটা কিন্তু ফ্যারাডে দেননি। তাহলে প্রথম সূত্রটা ফ্যারাডের দেওয়া, সেকেন্ড সূত্রটাও ফ্যারাডের দেওয়া, থার্ড লটা দিয়েছে বিজ্ঞানী লেঞ্জ। এটা কিন্তু লরেঞ্জ নয়, বিজ্ঞানী লেঞ্জ। উনি কি বললেন? উনি একটা দুর্ধর্ষ সূত্র দিলেন, লেঞ্জের সূত্র। উনি কি বললেন? উনি বললেন, থার্ড লটা হচ্ছে লেঞ্জ দিয়েছে, উনি বললেন যে মান তো পেলাম, সেকেন্ড ল দিয়ে মান তো পেলাম, দিক কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? তাহলে এই যে বদ্ধ লুপে তড়িৎচালক বল আবিষ্ট হবে এটা বলে দিল ফ্যারাডে বলে দিল, কোনো অসুবিধা নাই। কতটা হবে সেটাও বলে দিল ফ্যারাডে, এটাও ফ্যারাডে বলে দিল। ডান। তাহলে এবার কোন দিকে প্রবাহ হবে, সেটা সামনের দিক থেকে দেখলে ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা তো আমাদেরকে বুঝতে হবে। এইটা বোঝার জন্য যে ল, সেটা বিজ্ঞানী লেন্স দিয়েছেন। তার সূত্রটা কি? এই সূত্রটা বলে আজকে আমরা ক্লাসটা অফ করব। নেক্সট দিন থেকে আমরা কিন্তু কালকেই তারপর থেকে আমরা কন্টিনিউ করব। এই যে লেঞ্জের ল, সেটার বিবৃতিটা কি? খুব ইন্টারেস্টিং। তিনি বললেন যে একটি বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎ
চালক বল চালক বলের জন্য তড়িৎ প্রবাহ সেদিকেই হবে সেদিকেই হবে যাতে করে সে তার উৎসের কারণকে বাধা দেয়। হুম, কি বুঝলে? যার জন্য সৃষ্টি হয়েছে কে? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যার জন্য সৃষ্টি হয়েছে সে এমন দিকে হবে যাতে করে সে তার উৎসের কারণকে বাধা দেয়। উৎসের কারণটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে তাহলে এখান থেকে বোঝাচ্ছে কারেন্ট ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা সেটা ডিটারমাইন করে কি করে? যে কোন ওয়াইজ হলে সে তার উৎসের কারণকে বাধা দেয়। এবার উৎসের কারণটা কি? তাহলে প্রথম আমাকে জানতে হবে, ফার্স্ট আমাকে জানতে হবে যে আবিষ্ট তড়িৎচালক আবিষ্ট তড়িৎ প্রবাহের উৎসের কারণ কি? বলো দেখি। কেন আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো? দণ্ডচুম্বক এবং বদ্ধ লুপের আপেক্ষিক গতি। তাহলে এদের দুজনের আপেক্ষিক গতি। আর আমি ডিটেলসে লিখছি না কার আপেক্ষিক গতি। তাহলে এর আপেক্ষিক গতিকে বাধা দিতে হবে। তাহলে একে বাধা দেবে। তার মানে এরা যদি কাছে আসতে চায় তো কাছে আসতে দেবে না। এরা যদি দূরে সরে যেতে চায় তাহলে দূরে সরতেও দেবে না। মানে কি? মানে হচ্ছে এখানে যদি লুপ হয়, এখানে যদি নর্থ পোল হয়, নর্থ পোল যদি কাছে আসতে চায় তাহলে এদিকে কি ধরনের কারেন্ট হলে এখানে নর্থ পোল সৃষ্টি হবে গো? হবে না? তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে এখানে নর্থ পোল আমরা জানি যে এরকম করে যদি তাকায় অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে সেই দিকটায় নর্থ পোল সৃষ্টি হয়। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেই দিকটায় যেদিক থেকে দেখলে ক্লকওয়াইজ হবে সেদিকটা সাউথ পোল হবে। তাহলে এখানে নর্থ পোল হতে হবে বিকর্ষণ করার জন্য। তার জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবার একই জিনিস লুপ এখানে ধরে নাও তোমার নর্থ পোল পালিয়ে যাচ্ছে। তাহলে পালিয়ে যেতে গেলে একে কি করতে হবে? পালালে তো কারণ হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। তা সৃষ্টির কারণকে বাধা দিতে গেলে নর্থ পোল হলে এখানে কি পোল তৈরি করবে? তাহলে ওকে পালাচ্ছে তাহলে টেনে ধরতে হবে। তাহলে এখানে সাউথ পোল হতে হবে। সাউথ পোল মানে কি? ক্লকওয়াইজ। তাহলে কারেন্টের ডাইরেকশন পাচ্ছ। সিমিলারলি সিমিলারলি এরকম ধরে নাও দুটো লুপ। এখানে ধরে নাও নর্থ পোল, এখানে ধরে নাও নর্থ পোল। এখানে লুপ এইদিকে আসছে, এখানে লুপ এইদিকে যাচ্ছে। এটা এ হোমওয়ার্ক, এগুলো একটু ভালো করে ভেবে দেখো। বি হোমওয়ার্ক। উল্টো গুলো সাউথ পোল, সাউথ পোল, সাউথ পোল, সাউথ পোল, সাউথ পোল সামনে, সাউথ পোল পিছনে, লুপ সামনে, লুপ পিছনে, সেগুলো করবে। নেক্সট বুঝবে এটা। এখানে একটা লুপ আছে, এখানে আর একটা লুপ আছে। এই লুপে এইটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে এই লুপে এই দিকে কারেন্ট যাচ্ছে। ওকে, এবার এই লুপটা এর দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এখানে কারেন্ট কোন দিকে হবে? লুপটায় কারেন্ট এরকম যাচ্ছে, লুপটা সামনের দিকে এগোচ্ছে, এখানে কোনোভাবে কারেন্ট দিয়েছে, তাহলে এখানে কারেন্ট কোন দিকে হবে? এখানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কেন জিজ্ঞেস করলাম? কারণ আমরা জানি একটা লুপ মানেই
সেটা একটা দণ্ডচুম্বকের মতন বিহেভিয়ার করে। একটু বলে দিই, এটা দেখো তো এই দিক দিয়ে ক্লকওয়াইজ আছে, তাহলে এদিকে কি পোল হবে? এদিকে কি পোল হবে? এদিকে যদি এরকম থাকে তাহলে এদিকে সাউথ পোল হবে। তাহলে এদিকটা সাউথ পোল, এদিকটা নর্থ পোল। নর্থ পোল সামনের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এখানে নর্থ পোল তৈরি করবে, বাধা দেবে। নর্থ পোল তৈরি করতে গেলে কোন দিকে যেতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ আমরা জানি যে এইরকম যে লুপ, এই লুপ গুলো কিন্তু একটা দণ্ডচুম্বকের ন্যায় বিবেচনা করে। যদি এদিক থেকে দেখলে ক্লকওয়াইজ মনে হয়, তাহলে এদিকে সাউথ, আর এদিক থেকে দেখলে নর্থ হবে। এই ধরনের জিনিস বইয়ে কিছু আছে, তোমরা একটু চেক করো। ওকে, জাস্ট একটু চোখ বুলিয়ে দেখো, আর আমি কি পড়ালাম সেটা ভালো করে ফিল করার চেষ্টা করো। বেশি কিছু পড়াইনি। নেক্সট ডে আমরা এখান থেকে ম্যাথমেটিক্স শুরু করব, এবং তার মধ্যে তোমাদের হোমওয়ার্ক হলো একটা ইম্পর্টেন্ট, যে এই যে লেঞ্জের সূত্র, লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র থেকে আসে। শক্তি সংরক্ষণ সূত্র থেকে আসে। প্রমাণ করো, এরকম পড়তে পারে। উল্টো, শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রমাণ করো। দুটোই বইয়ে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিও। শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রমাণ করো। আমি এখানে একটু হিন্টস দিয়ে দিই। লাস্ট কোশ্চেনটার হিন্টস কি? হিন্টস হচ্ছে, দেখো এখানে যখন বদ্ধ লুপ, এখানে ধরো নর্থ পোল, এই যখন সামনের দিকে এগিয়ে আসছে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা এরকম কারেন্ট পাচ্ছি। ওকে, তাহলে এটা আমি মনে মনে ভাবলাম, তাহলে এরকম একটা কারেন্ট পাচ্ছি। তাহলে দেখো এখানে কারেন্ট পেলাম, কারেন্ট পেলাম মানে ভোল্টেজ পেলাম, তার মানে আমি তড়িৎ শক্তি পেলাম না? কি গো, তড়িৎ শক্তি পেলাম তো? যদি একটা বাল্ব যদি জ্বালাই তাহলে তো জ্বলে যাবে, তাহলে এমনি এমনি শক্তি পেয়ে যাবো? শক্তি কি এমনি এমনি পাওয়া যায়? একটা শক্তির বদলে আর একটা শক্তি পাওয়া যায়। তাহলে কি এমন শক্তি যার বদলে পেলাম? সেটা হচ্ছে, এখানে যে নর্থ পোলটা সৃষ্টি হবে, এই নর্থে নর্থে যে বিকর্ষণ হবে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে বাহ্যিক আমার হাত বা কোনো মোটর, বাহ্যিক বল কি করবে? বাহ্যিক বল এইদিকে জোর করে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করবে, বিরুদ্ধে কাজ করবে। এটা বাহ্যিক কাজ। এটা যদি আমি করি, তাহলে আমি কাজ করেছি, সেই কাজটা তড়িৎ শক্তিতে পরিণত হয়েছে। তবেই তো শক্তি সংরক্ষিত থাকবে। কি হে, বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো 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 হ্যালো। যদি উল্টো হয়, এটা লুপ, এটা নর্থ পোল, এইদিকে পালায়, তাহলে এখানে সাউথ হতে হবে। সরি, এখানে সাউথ হবে, মানে এখানে ক্লকওয়াইজ কারেন্ট পাবো। সাউথ হলে কি হবে? আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে না? টেনে নিয়ে আসতে হচ্ছে না? কেউ ধর আমাকে টেনে ধরেছিস, তাহলে আমি যে ঝিটকা মারা, মানে ঝিটকে যদি বেরিয়ে আসি, তাহলে তো তোর টানের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে না? এখানে তাই নর্থ পোলটাকে সাউথ পোল টেনে ধরেছে, তার বিরুদ্ধে নর্থ পোলকে বাইরে একজন বল প্রয়োগ করছে, একটা বহিঃস্থ সংস্থা, সে ওই আকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করছে, যে কাজের জন্য এখানে একটা কারেন্ট পাচ্ছি। তার মানে এখানে আকর্ষণ বল এর বিরুদ্ধে কাজ হচ্ছে, এর বিরুদ্ধে কাজ, সেই কার্যটাই তোমার যাচ্ছে বদ্ধ লুপে তড়িৎ শক্তি হিসেবে। তার মানে দেখো, এখানে একটা মেকানিক্যাল কাজ, মেকানিক্যাল কাজ থেকে শক্তি পাচ্ছি, তড়িৎ শক্তি পাচ্ছি। তার মানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি হচ্ছে।
বলো তো দেখি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে যখন পরিণত হয় তখন তাকে কি বলা হয়? মোটর বলা হয় না? যেকোনো শক্তি যখন যান্ত্রিক শক্তিতে পরিণত হয় তখন তাকে মোটর বলি আমরা। আর এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি হচ্ছে, তাহলে ঠিক মোটর নিয়মের বিপরীত। মো- হ্যাঁ, জেনারেটর মোটর নিয়মের বিপরীত। জেনারেটর বা ডায়নামো। ডায়নামো সেটা পড়বো আমরা, কিছুক্ষণ পরেই পড়বো, পরে চ্যাপ্টার পড়বো। তার মানে এইটা বুঝতে পারছো, এখানে জাস্ট মোটর রুল যেটা তার বিপরীত এখানে হয়। ওকে, চলো গুড নাইট, আজকে এখানেই শেষ করি। গুড নাইট। নেক্সট ডেতে আমরা কিছু ম্যাথামেটিক্স করবো এবং চ্যাপ্টারটা মোটামুটি